ধ্রুব। ধ্রুব অন্যমনস্ক ছিল, সৌরভ তাই আবার ডাকেন। ধ্রুব। ধ্রুব আচমকা ডাকে হুঁশে ফিরে যেন। হুম। ও হ্যাঁ, বলো। সৌরভ স্বাভাবিক গলায় বললেন। আমার রুমে সেদিনের ফাইলটা নিয়ে এসো, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব মাথা নাড়ালো, উঠে চলে যায় পাশের লাইব্রেরি রুমে। আজকাল ধ্রুব কাজে বুঝে নিচ্ছে সৌরভের থেকে। সৌরভের যে কটা ফ্যাক্টরি আছে ওসবের ওকালতি ঝামেলা মিটে গেলে সৌরভ ওসবের দায়িত্ব একমাত্র ছেলে ধ্রুবকে হ্যান্ড ওভার করবেন। ধ্রুব চলে যেতেই সৌরভ চেয়ার ছেড়ে উঠে অদিতির পাশে এসে দাঁড়ান। অদিতি ওনাকে দেখে মাথা তুলে ওনার দিকে তাকায়। সৌরভ ওর মাথায় আলতো হাত রাখতেই অদিতি হালকা হাসে। সৌরভ মৃদু হেসে বড় যত্ন কণ্ঠে ঢেলে বললেন। আমি জানি না তুমি ছেলে দিবে নাকি মেয়ে, একটা সুস্থ বাচ্চার আশা তো আমি রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাদাটারও। প্রথম বাপ হচ্ছে, মেবি হি ইজ ফিলিং লিটিল বিট নার্ভাস। অদিতির চোখ জুড়িয়ে গেল একজন বাবার কথা শুনে। ওর চোখ দুটো টলমলিয়ে উঠে ওর মাথা নাড়ালো আস্তে করে। সৌরভ হালকা হেসে চলে গেলেন নিজের রুমে। ধ্রুব ফাইল নিয়ে এসেছে বাবার পাশে। সৌরভের দিকে ফাইল এগোতেই সৌরভ মাথা তুলে তাকালেন, বললেন। ফাইলের জন্যে ডাকিনি আমি তোমাকে। ধ্রুব ফাইল হাতে ভ্রু কুচকালো। সৌরভ নিজের পাশটা বসার জন্য দেখিয়ে বললেন। বসো, বলছি সব। ধ্রুব চুপচাপ বসলো। ওর নিঃশ্বাস ভারী, বুকের ভিতর চাপা একটা অস্থিরতা হাত পা টান টান করে রেখেছে। প্রথমবার বাবা হচ্ছে ওর। ধ্রুব ঠিক বুঝতে পারছে না এটা ওর জন্য আনন্দের নাকি আতঙ্কের খবর। অদিতির আল্ট্রা রিপোর্ট দেখে যখন ডক্টর বলেছে ইয়োর ওয়াইফ ইজ প্রেগনেন্ট উইথ 2 month ফিটাস, ধ্রুব তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। অদিতির চোখে অশ্রু জমে। ও ধ্রুবর হাতটা তখন চেপে ধরেছিল। ধ্রুব অনুভব করেছে অদিতির হাতও কেঁপেছে, ঠিক যেমন কেঁপেছে স্বয়ং ধ্রুবর হাতটুকুও। ধ্রুব তখন কিছু বলতে পারেনি। ধ্রুব শুধু অনুভব করেছে এই এতদিন, এত বছর বুকের এক কোণে যে খালি অংশ ছিল, শূন্য অংশ ছিল, সেটা হঠাৎ একদম আচমকা ভরে গেছে। বুকটা আর আগের ন্যায় উত্তপ্ত মনে হচ্ছে না। শান্তি শান্তি অনুভূতি ঘিরে ধরেছিল ওকে। তখনও স্বাভাবিক আচরণ করলেও ধীরে ধীরে ওর ভেতরের কনফিডেন্ট কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও কি সত্যি বাবা হওয়ার জন্য তৈরি? ওর মধ্যে ভালো গুণই নেই। ওর বাচ্চা কি শিখবে ওর থেকে? সিগারেট খাওয়া আর কোকের বোতল খালি করা, এটুকু? বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করতে না পারে, ভবিষ্যতে যদি ওদের বাচ্চা ওকে বলে হোয়াট এ রাবিশ বাবা ইউ আর, কি করবে তখন ধ্রুব? একটা শিশুর দায়িত্ব ও সামলাতেই পারবে না, অসম্ভব। একটা নিষ্পাপ মুখ ওর দিকে চেয়ে থাকবে, নির্ভরশীল, নিরাপত্তাহীন। ধ্রুব কি সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াতে পারবে? আর যদি ওর বাচ্চা ওকেই সেই ব্যবহার দেয় যেটুকু ও দিয়েছে পুরোটা জীবন ওর বাবাকে, সইতে পারবে ও? অন্যমনস্ক ধ্রুবর পিঠে হাত রাখেন সৌরভ। ধ্রুব। ধ্রুব মুখ তুলে তাকালো। ওর চোখ অন্যরকম লাগছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, তারপর আস্তে করে বললেন। নার্ভাস? ধ্রুব উত্তর করলো না, শুধু নিশ্চুপে মুখটা পায়ের পাতার দিকে নামিয়ে রাখলো। সৌরভ আলতো করে ওর পিঠে হাত রাখলেন, বললেন। ইটস ওকে ধ্রুব, বাবা হওয়াটা ব্লেসিং। প্রথমবার যখন জানলাম আমি বাবা হচ্ছি, আমিও এইরকম ছিলাম। হাত পা ঠান্ডা হয়ে গেছিল, কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি পারবো না, আমি তো নিজের জীবনই সামলাতে পারি না, সন্তানের জীবন সামলাবো কিভাবে? ধ্রুব আস্তে করে বলা শুরু করলো তখন। আমি জানি না আমি বাবা হওয়ার যোগ্য কিনা, ভয় হচ্ছে আমার। সৌরভ মৃদু হাসলেন। যোগ্যতা দিয়ে বাবা হওয়া যায় না ধ্রুব। বাবা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। এই পৃথিবীর সব বাবারাই নিখুঁত নয়, তবে আই নো ইউ উইল গিভ ইউর বেস্ট, রাইট? ধ্রুব চুপ করে বসে রইল তখনও। সৌরভ ওর কাঁধে হাত রেখে বসে রইলেন কিছুক্ষণ। নীরবতা ভেঙে সৌরভই কথা বললেন। অদিতি কিন্তু তোমার অপেক্ষায় আছে। শি নিডস ইউ দি মোস্ট। ধ্রুবর চোখে ভেসে ওঠে অদিতির হাসি খুশি মায়াবী চেহারাটুকু। কতটা খুশি ছিল ও বাচ্চার কথা শুনে। ধ্রুবর টনক নড়ে তখন। অদিতির ফিলিংসকে অপমান করে বসেছে ধ্রুব। ধ্রুব হুঁশে ফিরেছে যেমন। দ্রুত উঠে দাঁড়ায় বিছানা থেকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলতে থাকে, আই মাস্ট গো, বাই। বলে এক দৌড়ে বেরিয়ে গেল সৌরভের রুম থেকে। সৌরভ চেয়ারে বসে হাসছেন তখন, আসলেই গাধা একটা।
অদিতি ঘরে বসে আছে, ওর হাতে পেটের উপরে চেপে ধরা হাতে আল্ট্রার রিপোর্ট চলছে। তখন অদিতির বুকের মধ্যে চাপা কাঁপুনি। ধ্রুব বাবা হচ্ছে জানার পর ধ্রুব কেমন বদলে গেছে না? অদিতির মনে তো তাই হচ্ছে। অদ্ভুত আচরণ করছে আসার পর থেকে। ও কি খুশি? পরপর অদিতি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। ধ্রুব এমন নয়, ও নিশ্চয়ই খুশি। ধ্রুব কখনোই ওকে কষ্ট দেবে না। ধ্রুব হয়তো বা শখে আছে, বলে না ওদিক সুখে পাথর। অদিতি খিলখিল করে হেসে ওঠে, পেটের উপর হাত বুলিয়ে কথা বলে। তোমার বাবাটা আসলেই পাগল। তুমি আসার পর যদি খোদা থেকে বুঝতেন একটু। অদিতি হাসছে আর কথা বলছে পেটেরটার সঙ্গে। হঠাৎ দরজায় শব্দ হলো। অদিতি মাথা তুলে তাকালো। ধ্রুব তখন রুমে ঢুকছে। ও ঢুকেই দরজা আটকে সিটকিনে লাগিয়ে দিল। অদিতি উঠে দাঁড়ালো, মুখটা বেজার করে বলল, এত দেরি কেন? আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে যেতাম। অদিতির ফুলো ফুলো গালটা ধ্রুবকে আরো টানে যেমন। ধ্রুব তখনও দরজার সামনে দাঁড়িয়ে অদিতির ওর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ অদিতির পেটের দিকে, ঠোঁট শক্ত হয়ে চেপে রেখেছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি ডাকে আবারও, ধ্রুব। তারপর কি হয়েছে? হঠাৎ ধ্রুব এক দৌড়ে এগিয়ে এসে ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। অদিতি হতভম্ব হয়ে গেল। ধ্রুবর বুকের ভিতর মুখ গুজে ওর কাঁধে বড় বড় নিঃশ্বাস ফেলছে ধ্রুব। অদিতি চূড়ান্ত অবাক। ধ্রুব। অদিতি টের পেল ওর ঘাড় ফোঁটা ফোঁটা পানির স্পর্শ। অদিতি আরো অবাক। ধ্রুব, আপনি কাঁদছেন? ধ্রুব কিছু বলল না, হাতের বাঁধন আরো শক্ত করে ওকে ধরে রাখলো। অমন শক্ত স্পর্শ অদিতি ব্যথাতে ঘুমিয়ে উঠতেই ধ্রুব ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি সরি অদিতি, আমি বেবিটা নিয়ে খুশি, ট্রাস্ট মি। আমি আসলে আমি খুব কনফিউজ ছিলাম। অদিতি ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মাথা তুলে অদিতির চোখের দিকে তাকালো। ভেজা চোখে ওর মুখটা লালচে হয়ে আছে। নাক টেনে আবারও অদিতির হাতে টেনে ওকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে রাখলো। ধ্রুব অপরাধের ন্যায় মাথাটা নিচু করে কাপা কণ্ঠে বললেও থাকে, আমি চাইনি আমার বাচ্চা আমাকে কখনো অপরাধী ভাবুক। আমি চাইনি আমার মতো কিছু হোক ওর লাইফেও। আমি ভেবেছিলাম যদি আমি ভালো বাবা না হই, যদি ও আমাকে ঘৃণা করে। অদিতি ধ্রুবর গালে হাত রাখলো। ধ্রুবর ঠোঁট কাঁপছে তখনও। অদিতি ধীরে গলায় বলল, তারপর তারপর কি মনে হয়েছে যে এভাবে ছুটে এলেন? ধ্রুবর মাথাটা নিচু করে হাঁটু গেড়ে বসলো অদিতির সামনে। ওর পেটের উপর থেকে শাড়ি সরিয়ে একটা চুমু খেলো স্ত্রীর পেটের নরম ত্বকে। তারপর আরও একটা, তারপর বেশ কটা। অদিতি শিউরে উঠে ধ্রুবর মাথার চুল খামচে ধরলো। ধ্রুব মাথা তুলে ওভাবেই হাঁটু গেড়ে অবস্থাতে অদিতির দিকে তাকালো। বড্ড আবেগ নিয়ে বলল, মেবি আমি পারবো, অ্যান্ড তুমি মাস্ট বি হেল্প করবে আমাকে। তুমি এই পেটের জনকে বলবে ধ্রুব ইজ দ্য বেস্ট বাবা ইন দিস হোল ওয়ার্ল্ড, অ্যান্ড আমিও রোজ ওকে ইমপ্রেস করতেই থাকবো কন্টিনিউয়াসলি। আমার ভক্ত না হয়ে যাবেটাই বা কোথায়? অদিতি হেসে ফেললো আচমকা। ধ্রুব উঠে দাঁড়ালো। আস্তে করে অদিতিকে টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে কপালে কিস করলো। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেললো অদিতি। ধ্রুব লো ভয়েসে মিটমিট হেসে বলল, আমার আদরে ভাগ বসাতে কেউ একজন আসছে তাহলে? সেই কেউ একজন আমাদের লক্ষ্যে একটা বাচ্চা হবে, আপনাকে এতটাও ভোগাবে না। তাহলে বলছো আমি নিয়ম করে আমার আদরটুকু ভাগে পাবো? অদিতি লজ্জায় ডুবে যায়। আস্তে করে ধ্রুবের বুকে মাথা এলিয়ে বলল, যেই আসুক আমি চাই ও ধ্রুব হোক, আমার পাগলাটি প্রেমিক ধ্রুব। ধ্রুব হেসে ওঠে শব্দ করে। দুটো ধ্রুব সামলাতে কষ্ট হবে না তোমার? অদিতি ধ্রুবর ঠোঁটে আঙুল চেপে ধরে থামিয়ে দিল ওকে। শাসিয়ে বলল, পারবো, আপনি হেল্প করবেন। অদিতি বাবার বাড়ি থেকে আজ লোকজন এসেছে। অদিতির মা ফাহিমা হাসি মুখে ওর পাশে বসে আছেন। ধ্রুবর মার সঙ্গে গল্প জমে উঠেছে বেশ। ফাহিমার মুখে প্রশান্তির ছাপ। অদিতির বাবা তোফাজ্জল অবশ্য চুপচাপ। শুরু থেকে মেয়ের থেকে দূরে দূরে থাকার দরুন নিজের খুশিটুকু প্রকাশ করতেই পাচ্ছেন না। মেয়ের সামনে বিশেষ কথা বলেননি অবশ্য। তবুও এই তো চায়ের কাপ হাতে এখনো মেয়ের দিকে আর চোখে তাকিয়ে আছেন। অদিতির চোখ পড়তে তিনি চোখ সরিয়ে নিচ্ছেন বারবার। অদিতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরনো কিছু বই লাইব্রেরিতে রাখতে হবে ওর, কালকে থেকেই রাখা। ও রুমে গিয়ে হাতের বইগুলো গুছিয়ে নিয়ে লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির দরজায় পৌঁছাতে দেখে দরজা আগে থেকেই খোলা। অদিতি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ধ্রুব একটা টেবিলের সামনে বসে আছে। ওর সামনে টেবিলে কিছু পেপার ছড়িয়ে রাখা।
অদিতি মুচকি হেসে দরজায় টোকা দিল। হ্যালো মিস্টার ধ্রুব, মিসেস ধ্রুব ভেতরে আসতে চাইছে, আসবে? কিছুটা নাটক করেই বলল অদিতি। ধ্রুব পেপারগুলো থেকে মাথা তুলে অদিতির দিকে তাকালো। ধ্রুবর চোখে চশমা, এই প্রথম দেখলো অদিতি। ধ্রুব চশমা খুলে টেবিলে রেখে উঠে এলো। অদিতির হাত থেকে বইয়ের স্তূপ নিজের হাতে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল, বইগুলো তুমি বইছো কেন? ধ্রুব ভেতরে ঢুকছে বই নিয়ে। অদিতি ওর পিছু পিছু বলতে বলতে এগোলো। আমি তো এসব রাখতে এসেছি এই রুমে। ধ্রুব বইগুলো জায়গা মতো রাখতে রাখতে বলল, তুমি প্রেগনেন্ট অদিতি? এখন ভারী জিনিস ওঠানো তোমার জন্য সেফ না। এখন প্লিজ একটু রেসপন্সিবল হও। টাইমটা তোমার ভালো না এখন। অদিতি শুনলো ওসব। নিয়মের কথা বাধ্য মেয়ের ন্যায় ধ্রুব বই তাকে গুছিয়ে রাখলো। অদিতির দিকে ফিরতেই অদিতি আবার বলল, ধ্রুব, আমার একটা বই লাগবে, ওখান থেকে খুঁজে দেবেন কষ্ট করে? ধ্রুব টেবিলের উপর আগোছালো পেপারগুলো গোছাতে গোছাতে জবাবে বলল, এখানে তো ম্যাথের বই নেই, সব উকিলাতি বউ। অদিতি হাত তুলে তাকিয়ে দেখালো উঁচু তাকের একটা বইয়ের দিকে। ওকালতি না, ত্রিনামা বলেছি ওই ফিলোসফির বইটা পড়তে, এনে দেবেন? ধ্রুব গভীর একটা নিঃশ্বাস ফেললো। গোছানো পেপার জায়গা মতো রেখে অদিতির দিকে চেয়ে বলল, আজকাল বড্ড খাটাচ্ছ না আমাকে, অ্যাডভান্টেজ নিচ্ছ না? অদিতি হেসে ফেলল। ধ্রুব কথা না বাড়িয়ে তারপর মই টেনে এনে তাক সমান উঁচু হয়ে দাঁড়ালো। উঁচু তাক থেকে বইটা বের করতে গিয়েই পাশের একটা বক্স ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। বক্স খুলে গিয়ে কয়েকটা পুরনো ফাইল ছড়িয়ে গেল মেজময়। ধ্রুব মই থেকে বিরক্ত হয়ে তাকালো নিচে। অদিতি সেটা দেখে দ্রুত ব্যস্ত গলায় বলল, আমি গুছিয়ে দিচ্ছি। ধ্রুব মই থেকে নামতে নামতে শাঁসিয়ে উঠল। ফাইলগুলো থেকে দূরে থাকো, ধুলো আছে ওগুলোতে। অমন ভারী শাসন শুনে অদিতি চুপ করে সরে গেল। ধ্রুব অদিতির দিকে ফিলোসফির বইটা এগিয়ে দিল। অদিতি হাত বাড়িয়ে সেটা নিতেই ধ্রুব নিচু হয়ে মেঝেতে ছড়ানো ফাইল গোছাতে বসলো। কিন্তু এতেই ঘটল ইয়ামিন বাড়ির সবচেয়ে বড় বিস্ফোরণ। ফাইল গোছানোর সময় ধ্রুবর চোখ হঠাৎই একটা পুরনো ফাইলে আটকে গেল, যার ওপরের মলাটে লেখা নিকাহনামা, সাল 2019। সৌরভ তোফাজ্জল টেরেসে গল্পে মশগুল। ঠিক তখনই ধ্রুব এসে সোজা সৌরভের সামনে দাঁড়ালো। তার চোখ রক্তাভ, সামলা মুখটুকু রেগে রক্তিম, সারা শরীরে যেন একটা চাপা আগুনের ঝাঁজ ছড়িয়ে পড়ছে। হাতটায় শক্ত করে মুঠো করে রেখেছে নিকাহনামার ফাইল। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ ওকে দেখে বললেন, তুমি এখানে? ধ্রুব তোফাজ্জলের দিকে একবার চেয়ে আবার সৌরভের দিকে তাকালো। সরাসরি স্পষ্ট গলায় বলল, উই নিড টু টক। সৌরভ ধ্রুবর চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। ধ্রুবর স্বরের এই অদ্ভুত ঠান্ডা টোন তাকে অস্বস্তিতে ফেলে দিল। তোফাজ্জলের চোখ ধ্রুবর হাতে ধরা কাগজটার দিকে গেল। তিনি স্পষ্টই নিকাহনামার শিরোনামটা পড়তে পারলেন। চোখ ঠান্ডা হয়ে এলো তার নিজেরও। ধ্রুব সৌরভের কথার ধার ধারল না, কোনো উত্তরও দিল না। হাতের কাগজটা সোজা ছুঁড়ে ফেললো টেবিলের উপর। কাগজটা টেবিলের উপর পড়ে সশব্দে খুলে গেল। ঝাপসা আলোর নিচে নিকাহনামার লেখাগুলো স্পষ্ট। সৌরভ কাগজটার দিকে তাকিয়েই ভরকে গেলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে বললেন, এটা এটা তুমি কিভাবে ধ্রুব এবার চেঁচিয়ে উঠল, তাহলে এই তোমার প্ল্যান, রাইট? আমিও তো বলি, অদিতির বাবা কি করে, জাস্ট কি করে আমাদের বিয়েতে মত দিয়ে ফেললেন? হাউ ইজ দিস পসিবল? এই গেম খেলছিলে আমার সঙ্গে তোমরা? সৌরভ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভরকে যাওয়া গলায় বলতে চাইলেন, ধ্রুব, আমি সব খুলে বলবো, আগে আমার কথা শোনো। আমি তোমার ক্ষতি চাইনি। আমি ধ্রুব আবারও চেঁচিয়ে ওঠে, আমি ধ্রুব অদিতিকে বিয়ে করার জন্যে যেখানে এক প্রকার যুদ্ধ করছিলাম, সেখানে আমরা আগে থেকেই ম্যারিড ছিলাম। ও আমার জন্যে হালাল ছিল আগে থেকেই। আমি ওকে পেয়ে গেছি যখন আমার বয়স মাত্র 21 বছর। এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছ। আমাকে উত্তর দাও কেন? আই নিড দ্য ফাকিং অ্যান্সার। সৌরভ কিছু বলার আগেই ধ্রুব রাগের মাথায় উঠে ফুলের টব তুলে আছাড় মারল টেরেসে। সৌরভ চমকে ওঠেন। ধ্রুব আবার চেঁচিয়ে উঠল, আমাকে পুতুল পেয়েছিলে ইয়ামিন সাহেব। তোফাজ্জল এবার ধ্রুবের সামনে এসে দাঁড়ালেন। তার গলা শান্ত। উনি বললেন, বসো ধ্রুব, কথা বলবো আমরা।
ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোফাজ্জলের চোখে কণ্ঠে কিছু একটা ছিল। ধ্রুব আর চুপ থাকতে পারল না, ধপ করে চেয়ারে বসে পড়ল। হাতটা চুলের ভিতরে চালিয়ে মাথা নিচু করলো। গভীর শ্বাস নিচ্ছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সৌরভও ধীরে ধীরে বসলেন। ধ্রুবর দৃষ্টি এখনো নিকানামার দিকে। তোফাজ্জল ধীরে ধীরে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন গভীরভাবে, তখন তোমার বয়স 5 বছর বোধহয়। অদিতির তখন সবে জন্ম। তোমার বাবা মা আমাদের বাড়িতে আসেন অদিতিকে দেখতে। তুমি অদিতির সাথে ভীষণ খেলছিলে সেদিন। করিসামা ভাবি হুট করে তোমাদের দেখে প্রস্তাব দিয়ে বসলেন, ওনার মেয়ের সাথে তোমার বিয়ে দেবেন। সময় চাইলেন আমাদের থেকে, যেন আমরা অদিতিকে বিয়ে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার হলেও কথা বলি। সৌরভের সাথে আমার বোঝাপড়া ভালো থাকায় আমি রাজি হই। এসব আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তোমার শাশুড়ি সেটার কিছুই জানতেন না। ধ্রুব চুপ করে থাকে। তোফাজ্জল আবার বললেন, তারপর কারিসমা ভাবি মারা যান। তোমার মায়ের মারা যাওয়ার আগে থেকে সৌরভের ব্যবসা তখন লস যাচ্ছিল। প্রচুর টাকা দরকার ছিল তার। ত্রিনা ভাবি ছিলেন তোমার মায়ের খালাতো বোন, যার বাচ্চা হবে না কখনো, আর তাই বিয়ে হচ্ছিল না। ঠিক তখন তোমার মায়ের খালু প্রস্তাব দিয়ে বসেন সৌরভকে। ত্রিনাকে বিয়ে করলেন। সৌরভের বিজনেসের পুরো টাকা উনি দেবেন বলে বসেন। সৌরভ এখন একদিকে বিজনেস, আরেকদিকে তার 5 বছরের জেদি বাচ্চা, সব মিলিয়ে পাগল প্রায়। আরো কয়েক মাস অপেক্ষা করলে হয়তোবা তার না খেয়ে পথে বসা লাগবে, তেমনি ঋণ জমেছিল তার। তাছাড়া ত্রিনা তোমাকে ভীষণ আদর করত, তাই সৌরভের মনে হয়েছে বোনের সংসারকে যত্ন করতে আরেকটা বোনই পারে, তাই না চেয়েও বিয়ে করতে হয়েছে ত্রিনাকে। ধ্রুব অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। সৌরভ চুপ করে বসে আছেন। তোফাজ্জল আবার বলা শুরু করে, ত্রিনার বাবার বিনিময়ে তোমার আজ এই পর্যন্ত আসতে পেরেছ। ত্রিনা ভাবি শুরু থেকেই তোমাকে মায়ের মতো ভালোবেসেছে। তার বাচ্চা ছিল না, তোমাকে নিজের সন্তান মনে করেছিল, কিন্তু তুমি ধীরে ধীরে তার প্রতি রাগ ধরে রাখতে রাখতে একদিন ফুলদানি দিয়ে ত্রিনা ভাবির মাথা ফাটিয়ে দিয়েছিলে। তখনও সৌরভ ত্রিনার বোঝাপড়ার সংসার ছিল, সে সংসারে ভালোবাসা ছিল না। তুমি এই কাজ করার পর সৌরভ অনেক ভয় পেয়ে যান। তোমাকে কিছু বলতেই তুমি তাকেও যা তা বলে অপমান করো। সৌরভ ধীরে ধীরে বোঝেন ত্রিনায় বাড়িতে থাকলে তুমি একদিন তাকে মেরেই ফেলবে, তাই দ্রুত ত্রিনাকে বদলি করেন আরেক বাড়িতে। তুমি থেকে যাও তোমার বাবার সাথে ইয়ামিন বাড়িতে। ধ্রুব শ্বাস ফেললো। সবকিছু যেন একে একে খুলে যাচ্ছে তার সামনে। তোফাজ্জল বলেন, আমাদের জীবনেও তখন উথাল পাতাল হয়। আমার মেঝো মেয়ে পালিয়ে যায় একটা বকাটে উগ্র ছেলের সাথে। একই ভার্সিটিতে পড়তো ওরা। ওই মেয়ের জন্য গ্রামের মানুষ আমাদের ছি ছি করতে শুরু করেছিল। আমরা তাই ওর গ্রাম ছেড়ে বহু দূরে ওই গ্রামে আসি। তারপর থেকে আমি গ্রামে নতুন নিয়ম বানাই, যেটা তুমি জানো। তোফাজ্জল একটু চুপ করে যান, তারপর আবার ধীরে ধীরে বলতে শুরু করেন, তুমি বড় হতে থাকো, ধীরে ধীরে চূড়ান্ত উগ্র বকাটে খারাপ ছেলে হতে শুরু করো। বাপের কথা পরোয়া করতে থাকো না। সৌরভ ভয় পেয়ে যান তোমার এসব কাজ দেখে। অদিতি তখন খুব ছোট। সৌরভ তখন হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করিয়ে ফেলতে। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। তোফাজ্জল বলেন, আমি তখন তোমার এসব ব্যবহারে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। চাইনি অদিতিকে তোমার সঙ্গে বিয়ে দিতে, তবে সৌরভ রাজি করিয়েছে আমাকে। তার অনেক কষ্ট হয়েছে সেবার আমাকে রাজি করাতে। ফাইমাকে লুকিয়ে একদিন অদিতির স্বাক্ষর নিই আমি নিকাহ নামাতে। অদিতি ছোট, সবে 16 বছর বয়স, তাই আমাকে এসব ব্যাপারে প্রশ্ন করেনি। কিন্তু তুমি বড় ছিলে, তোমার স্বাক্ষর নেওয়া সহজ ছিল না। মনে আছে তোমার 21 বছর বার্থডেতে একদিন তুমি সৌরভের কাছ থেকে বাইক চেয়েছিলে, বিনিময়ে একটা শর্তে রাজি হয়েছিলে। শর্ত ছিল খালি পেপারে সাইন করা। মনে আছে বোধহয় তোমার? ওই পেপার নিকাহনমার পেপার ছিল। ধ্রুব স্তব্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকালো সৌরভের দিকে। সৌরভ কেসে উঠে মুখ অন্যদিকে ঘোরান। তোফাজ্জল গভীর শ্বাস নেন, তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলেন, তারপর কেটে যায় অনেক দিক। সৌরভের কথা মতো আমি অদিতিকে শহরে পড়তে পাঠাই। তোমার অদিতিকে ভালো লাগবে এটা আমরা কেউ আশা করিনি। আমরা ভেবেছিলাম তোমার অদিতির দেখা হোক, একে অপরকে জানো, তারপরে নিকাহের কথা তোমাকে বলবো। কিন্তু হয়তো তোমার কাবিনের জোর ছিল, তুমি অদিতির জন্য পাগল হয়ে যাও। তারপর আমার গ্রামে গিয়েছিলে। সেদিন আমি তোমাকে দেখি, একটা পাগল প্রেমিক আমার সামনে ছলছাতুরি করছে আমার মেয়ের হাত চাইবার জন্য।
যে হাত সে বহু বছর আগেই পেয়ে গেছে। ধ্রুব বলার চেষ্টা করে, কিন্তু তোফাজ্জল তাকে থামান। অদিতির পাত্রপক্ষ দেখতে আসা এসব তোমার বাবার প্ল্যান ছিল। তোমার বাবা চেয়েছিলেন তুমি ওনাকে যেন অদিতির কথা বলো, কিন্তু তুমি বলনি। ধ্রুব কিছু বলতে চায়। সুমনের ওই ছবি? তোফাজ্জল হালকা হেসে বললেন, সেটাও তোমার বাবার প্ল্যান। তোমাদের ছবি ওনার কাছে ছিল, তার লোককে দিয়ে তোলা, সেটাই সুমনের কাছে পাঠানো হয়। সুমন সেটা আমাকে দেখায়, আমি বের করে দিই তোমাকে। আমরা দুজন কেউই চাইনি তোমাদের বিয়ে হোক ওই সময়। সৌরভ বলেন এবার। তারপর তোমাকে আমি শুনাই আমার আর তোফাজ্জলের বন্ধুত্বের কথা। ভেবেছিলাম তুমি আমাকে তখন বলবে সাহায্যের কথা, তুমি তখন বলনি। তাই তোফাজ্জলের কথা মতে আমরা অদিতির আবার বিয়ের প্ল্যান সাজাই। ঠিক তখন তোমার টনক নড়ে, আমার কাছে আসো সাহায্যের জন্য। তারপরে কাহিনী তোমার জানা। ধ্রুব মাথাটা নামিয়ে রেখেছে, কি ভাবছে কে জানি। সৌরভ কিছুটা আতঙ্ক নিয়েই ধ্রুবর বাহুতে হাত রাখলেন। দুব, আমি তোমার ভালো ভেবেছি। ধ্রুব আচমকা রক্তলাল চোখে পাশ ফিরে তাকালো। সৌরভ ভয়ে নিজের হাত গুটিয়ে নিলেন। ধ্রুব দাঁতে দাঁত পিষে বলল, আমি চেয়েছি, আমি বলেছি তুমি আমার ভালো চাও। আমি ধ্রুব মরে যাচ্ছিলাম তোমার ভালো চাওয়ার জন্যে। সৌরভ কিছু বলার আগে তোফাজ্জল কিছুটা ভ্রু কুঁচকেই জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাইছো? সংসার করার ইচ্ছে এসব শোনার পর চলে গেছে? ধ্রুব আহম্মক হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, তাজ্জব হয়ে বলল, হোয়াট? আমার স্ত্রী, যাকে আমার অজান্তে ছোট বয়সে বিয়ে করেছিলাম, সে আমার বাচ্চার মা এখন। আমি আগেও চাইনি, এখন তো আরও চাইবো না সেটা। তোফাজ্জল হাসলেন, বললেন, তাহলে যা হয়েছে মেনে নাও। মনে করো তুমি এতদিন নিজেই এই সত্যটি শোনার জন্য যোগ্য ছিলে না। তুমি ধ্রুব আজ যদি নিজের যোগ্যতার প্রমাণ না দিতে, তবে ওই ছোটবেলার বিয়ে হয়তো আমার ভোলা লাগতো। তাই আমার কেউই জানা হয়নি এসব, কারণ আমরা নিজেরাও দ্বিধাতে ছিলাম। ধ্রুব ঢোকিলে তোফাজ্জলের দিকে চেয়ে নিজের গলার স্বর নরম করার চেষ্টা করে বলে, তাহলে এতদিন কেন জানাননি? আমাদের বিয়ের আজ প্রায় 1.5 বছর। তোফাজ্জল হাসলেন। সৌরভের দিকে তাকালে সৌরভ মৃদু হেসে বললেন, এই ফাইল এতদিন আমার আলমারিতে ছিল, আজ হুট করে লাইব্রেরিতে কিভাবে গেল? কিছু সন্দেহ হচ্ছে না? ধ্রুব ভ্রু কুচকে ফেলল তাৎক্ষণিক। সৌরভ মৃদু হাসেন, ধ্রুবর কাঁধে হাত দিয়ে চাপড় দিয়ে বললেন, যাও, ঘরে তোমার স্ত্রী একা, ওকে টাইম দাও। বাবা হচ্ছ, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে তোমার। শ্বশুরকে আবার আর দ্বিধাতে ফেলে দিও না, কেমন? ধ্রুব তবুও বসে রইল সেভাবেই, ওর চোখ নিখানামার দিকে। হুট করে ওর ফোনে মেসেজ আসে। ধ্রুব পকেট থেকে ফোন বের করে দেখে অদিতির মেসেজ। একটা বাবুর ছবি দিয়ে নিচে লেখা, আই এম ওয়েটিং। ধ্রুব হঠাৎ মেসেজটা দেখে হেসে ফেলে নিঃশব্দে। পরপর মাথা তুলে আর চোখের সামনে বসা দুজন মুরব্বীকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হলো। ওরা দুজনেই ব্রুকুচকে ব্লাশিং করা ধ্রুবকে দেখে যাচ্ছেন। ধ্রুব চোখ নামিয়ে কেসে উঠল, বলল, ও, আসি আমি। বলে থতমত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাবে বলে 2 কদম আগালো। পরপর থেমে গিয়ে পিছিয়ে এসে আবার টেবিলের উপর থেকে নিকাহনামার ফাইল নিল কঠোর মুখভঙ্গি করে। দুজনের দিকে রাগান্বিত চোখ চেয়ে বেরিয়ে গেল টেরেস থেকে। ও যেতেই বাকি দুজন হেসে উঠলেন শব্দ করে। যুব অদিতির একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম ধীর ইয়ামিন। অদিতি এই মুহূর্তে যুবকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নেওয়া লাগে। যুব ভীষণ আগ্রহ নিয়ে শিখছেও সেটা, কারণ একটু আগেই যুব ধীরের হাতে ব্যথা দিয়ে ফেলেছে কোলে নেওয়ার সময়। বেচারা এটার জন্যই এতক্ষণ অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিল। তাই ধীরের মা ভীষণ যত্ন নিয়ে ধীরের বাবাকে এই ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। যুব সব শিখে ফেলেছে। ভয়ে ভয়ে বলল, ট্রাই করি একবার। অদিতি সায় দিয়ে বাচ্চাকে বিছানায় শুইয়ে দিল। যুবর হাত কাঁপছে, ওর বড্ড পিপাসা পেয়ে যাচ্ছে। অদিতি এসবে বিরক্ত, বলল, নিচ্ছেন না কেন কোলে? যুব কম্পিত গলায় বলল, ইয়া, আই এম ট্রাইং। তাড়াহুড়ো দিচ্ছে কেন? বলে আবার হাত বাড়ালো। তারপর আস্তে করে কোলে নিল নিজের ছেলেকে। পরপর দ্রুত আতঙ্কিত গলায় অদিতির দিকে চেয়ে বলল, হয়েছে এবার? অদিতি মৃদু হাসলো, বলল, শুধু হাতটা ওদিকে ঝুলিয়ে রাখবেন না, ওর 2 হাত আপনার বাহুর মধ্যে থাকে যেন। ধ্রুব মাথা নাড়ালো। অদিতি শাড়ি পাল্টে আসলো। ধ্রুব বর্তমানে রুম জুড়ে হেঁটে ধীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। অদিতি শাড়ি পাল্টে এসে বলল, নিজে ইহান ভাইয়া এসেছে, আমি কিছু রান্না করবো ওদের জন্য।
আপনাকে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে নিচে আসেন। ধ্রুব মাথা নাড়ালো বাধ্য ছেলের ন্যায়। অদিতির যাওয়ার আগে ধ্রুব আবার ডাকলো। অদিতি, ওর অ্যামাজন থেকে অর্ডার করে আনা ফিডার কই? ওকে এটাতে খাওয়াও না কেন? অদিতি বিরক্ত হলো আবারও। এই এক কথার উত্তর 1000বার দিয়েছে ও। অদিতি তাই হাসার চেষ্টা করে জবাবে বলল, আপনার ছেলের সবে 2 মাস, ও ফর্মুলা মিল্ক খাবে এখন। ডক্টর নিষেধ করেছে, জানেন না? ধ্রুবর মনে পড়ে এ কথা। ও সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। ও, ওকে যাও। অদিতি চলে যায় নিচে। ধ্রুব ছেলেকে কোলে নিয়ে দোলাতে দোলাতে ফিসফিস করে বলে যায়। আব্বু, আল্লাহ আল্লাহ। ধ্রুব ধীরকে শুইয়ে নিচে আসে। ইহানরা টিভিতে কিছু সিডি সেট করছে। ধ্রুব সবাই বসতে বসতে বলল, মুভি দেখবি নাকি? ইহান কাজে ব্যস্ত। জবাবে বলল, তোর জীবনের মুভি, চল একসঙ্গে দেখি। মানে? ইহান জবাব দিল না। রাজন সুমন পপকর্ন কিনে এনেছে, ওটাই সোফায় বসে খাচ্ছে এখন। ধ্রুব ওদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। টিভি সেট হয়েছে। ধ্রুব ইহানকে আবার জিজ্ঞেস করে, ছাগলামি কিছু হইলে তোর খবর আছে। ইহান ভ্যাবলার মতো হাসলো। মুভি শুরু হয়েছে। টিভিতে সৌরভী আমিনের সঙ্গে ট্রিনার বাবাকে দেখে ধ্রুব চমকালো। ইহানের দিকে তাকাতে ইহান পপকর্ন এগিয়ে দিয়ে বলল, নেখা। ধ্রুব পপকর্ন হাতে তুলল না। ওর চোখ এক দৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। ট্রিনার বাবা তৌহিদ বলছে সৌরভকে, এই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার সম্পদের 1 অংশ। আমি তোমাকে হাত জোর করছি সৌরভ, এটা নিয়ে নাও তুমি। তার বদলে আমার বন্দা মেয়েটাকে বিয়ে করো। সৌরভ থতমত খেয়ে গেছেন। জবাবে বললেন, কারিশমা ইন্তেকালের 2 মাস হয়নি খালুজান, এখন এসো। তৌহিদ কান্নারত মুখে বললেন, আমার 3rd স্টেজ ক্যান্সার। আমি মরে গেলে আমার মেয়ের কেউ নেই সৌরভ। তোমার যা লাগে আমি দিব, তুমি শুধু মুখ দিয়ে একবার আমাকে বলো কি লাগে তোমার। সৌরভ তাজ্জব ভঙ্গিতে বললেন, টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন? তৌহিদ জবাবে বললেন, আমি টাকা দিয়ে আমার একটা মেয়ের সংসার কিনতে চাচ্ছি। সৌরভ উঠে দাঁড়িয়ে গেলেন। ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের জন্য সৎ মা না আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন। ও বড় হোক তখন ভাববো। তৌহিদ এটা শোনা মাত্রই পায়ে ধরে ফেললেন সৌরভের। সৌরভ চমকে উঠে 2 কদম সরে গেল। কি বলছেন আপনি খালুজান? তৌহিদ কেঁদে কেঁদে বললেন, টিনা সৎ মা হবে না, ও ধ্রুবর আপন মা হয়ে আপন মায়ের মতো ওকে ভালোবাসবে। তোমার যেদিন মনে হবে টিনা ধ্রুবর প্রতি অবিচার করেছে, তুমি তালাক দিও, আমি অনুমতি দিলাম তোমাকে। এই ভিডিও এই পর্যায়ে শেষ। আরেকটা শুরু হয়েছে। ধ্রুব তাকালো ইহানের দিকে। ওর চোখে মুখে বিস্ময়। ইহান ঠোঁট উল্টিয়ে তাকালো। ইশারায় টিভি দেখতে বলল। ধ্রুব আবারও টিভির দিকে তাকালো। সৌরভ একটা লোককে লাঠি দিয়ে পেটাচ্ছেন অন্ধকার ঘরে। এই লোককে ধ্রুব চেনে। ওর 5 বছরের জন্মদিনে এই লোক সবার সামনে ধ্রুবকে ছোট করে তামাশা করেছিল। সৌরভ ওকে পেটাতে পেটাতে কিছু বলছেন। লোকটা ক্ষমা চাইছে বারবার। শেষে এসে একটা কথা শোনা যায়, আমার ছেলের কাছে মাপ চাই বিকাল, নাইলে তোর পা ভেঙে তোর বউ বাচ্চার কাছে পার্সেল করে দিব আমি। ধ্রুবর মনে পড়ে ওর পরবর্তী জন্মদিনে এই লোক ওকে একটা দামি কার গিফট করে ধ্রুবর কাছে ক্ষমা চেয়েছিল। এই হচ্ছে তাহার কারণ। ধ্রুব মাথা নামিয়ে ফেললো। ওর চোখ দুটি ছলছল করে উঠেছে। একটা ভিডিওতে সৌরভ ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিচ্ছেন ধ্রুবের নামে। পাশ থেকে রাহুল বাদ সাধছে। এখনই এসব? সৌরভ সাইন করতে করতে হেসে বলছেন, আমার ছেলে বাপ হচ্ছে রাহুল, আর একটা ভবিষ্যৎ আছে না, কোন দিন মরে টরে যাই আমি। আর একটা ভিডিওতে ধ্রুবর ঘরে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন সৌরভ। ক্যামেরার ওপাশে কারিশমার হাসাহাসি শোনা যাচ্ছে। ভিডিওটা ওনার করা মনে হয়। ভিডিও শেষ। ইহান টিভি বন্ধ করে ধ্রুবের দিকে, এই ভিডিও কিছু রাহুলের করা, কিছু তোর মায়ের, অবশ্য তোর বাবার থেকে লুকিয়ে এসব করা হয়েছে। এই ভিডিও দেখার পর তোর কিছু বলার আছে? ধ্রুব মাথাটা নিচু করে বসে আছে চুপচাপ। ওর চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়তে দ্রুত ওর চোখ জল মুছে হঠাৎ সোফা থেকে উঠে বড় বড় পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। রুমে অদিতির কোলে ধীর। অদিতি ওকে আবার ঘুম পাড়াচ্ছে। ধ্রুবর চোখ মুখ লাল দেখে অদিতি হতবাক। ধীরকে কোলে নিয়ে দ্রুত এগিয়ে এলো। আপনি ঠিক আছেন ধ্রুব? ধ্রুব এক দৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে রইল।
ধীর মায়ের কোলে শুয়ে বড় বড় চোখ করে বাবাকে দেখছে। ধ্রুব ওর হাতটা একটু করে ছুঁয়ে দিল। অদিতি অনুভব করে ধ্রুব ভয়াবহভাবে কাঁপছে। অদিতি ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহাম্মক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব ধীরের এক হাত ছুঁয়ে অপর হাতে ওর সারা মুখ ছুঁয়ে দিতে লাগলো। ধীর বাবার হাতটা টেনে মুখে ঢুকিয়ে চোষা শুরু করেছে। ধ্রুব ওকে আলগোছে অদিতির কোল থেকে নিজের কোলে নিল। ধীরের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি সরি বাবা, আমার উপর অভিশাপ রেখো না। আই লাভ ইউ আব্বু। অদিতি ভেবেছে ওসব কথা ও ধীরকে বলছে। অদিতি চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার? এসব কথা ওকে কেন বলছেন? ধ্রুব জবাব দিল না। অদিতিকে এক হাতে টেনে ওকেও জড়িয়ে ধরল নিজের সাথে। ধ্রুবর এক হাতে ধীর, অপর হাতে অদিতির কাঁধ জড়িয়ে ধরেছে। ওর নিঃশ্বাস আজ অশান্ত, অস্থির। অদিতি ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, বাবার কাছে মাপ চাইবেন আজ? ধ্রুব উত্তর দিল না। অদিতি মৃদু হেসে বলল, বাবাকে কল করেছিলাম, বাড়িতে আসেন আধা ঘন্টা পর। ধ্রুব এবারেও জবাব দিল না। অদিতিও আর কিছু বলল না। সৌরভ ইয়ামিন টেরেসে বসে সিগারেট ফুঁকছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আব্বু। এত বছর পর ওই একটা ডাক শুনে চমকে পেছন ফিরে তাকালেন সৌরভ। তার সামনে ভঙ্গুর এক যুব ইয়ামিন দাঁড়িয়ে, যার চোখে আজ নেই কোনো জেদ, রাগ, হিংসা, শুধুই আছে কাতরতা, অপরাধবোধ। সৌরভ ইয়ামিনের হাত থেকে সিগারেট পড়ে গেল। উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে ধ্রুবর দিকে। ধ্রুব ধীর পায়ে এগোচ্ছে, হাঁটতেও পারছে না, যেমন হাঁটু ভেঙে ভেঙে হাঁটছে। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ অস্ফুটে বললেন, ঠিক আছে তুমি? ধ্রুব নিশ্চুপে চেয়ে রইল। সৌরভ ইয়ামিন ওর কাঁধে চিন্তিত ভঙ্গিতে হাত রাখতেই ধ্রুব ভাঙা ভাঙা স্বরে স্রেফ বলল, আমাকে একবার তুই বলে ডাকবে আব্বু, সেই ছোটবেলার মতো। সৌরভ চূড়ান্ত অবাক। ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে এলো। উনি আচমকা ঝাঁপিয়ে ধ্রুবকে বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। ধ্রুব তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে দিল। সৌরভ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আমি সরি আব্বু, আমার যা যা আচরণ তোকে কষ্ট দিয়েছে সব কিছুর জন্য। আমার ছেলেটা আমার ধ্রুব, আমার রত্ন। ধ্রুব বাবার পিঠ আঁকড়ে ধরে সেই বহু বছর আগে নেয়। টেরেসের দরজায় দাঁড়িয়ে থাকেন ট্রিনা। পাশে ধীর কোলে অদিতি। ট্রিনা কেঁদে আঁচলে চোখ মুছে। অদিতি ওনাকেও এক হাতে জড়িয়ে ধরে। ট্রিনা অদিতিকে বলেন, শেষ পর্যন্ত ওনার ক্ষমা মিলল। এই লোক ভুল ছিল না কখনোই অদিতি। আমি জানতাম আল্লাহ ওনার প্রতি সদয় থাকবেন। বিশ্বাস কর, উনি দোষী না। যে দোষের শাস্তি উনি এতটা বছর পেয়ে এলেন। ধ্রুব বাবাকে ছেড়ে দিল। দুজনের ঠোঁটেই আজ হাসি। ওটাকে তৃপ্তির হাসি বলে সম্ভবত। ধ্রুব পেছন ফিরে অদিতির থেকে ধীরকে কোলে নিয়ে সৌরভের কাছে এলো। সৌরভের দিকে চেয়ে মৃদু হেসে বলল, এতদিন ওকে কোলে নিতে তোমার সংকোচ হতো না, আজ ওকে একজন দাদা হিসেবে কোলে নাও। সৌরভ ছেলের দিকে চেয়ে রইলেন। পরপর চোখের পানি ছেড়ে ধীরকে কোলে নিয়ে ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলতে ফেলতে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, দাদু ভাই, ধীরু ভাই আমার। ধ্রুব পাশেই দাঁড়িয়ে আছে দুজনের। অদিতি ট্রিনা এগিয়ে আসতেই ধ্রুব ওদের মাঝে গিয়ে দাঁড়ালো। অদিতিকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো নিজের বাহুতে। অপর হাতটা আলতো করে ট্রিনার কাঁধ জড়িয়ে ধরলো। ট্রিনা অবাক হয়ে ধ্রুবের দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব ওনার দিকে তাকালো না, বরং সৌরভ ধীরের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার মা হওয়ার পরীক্ষায় পাশ করেছেন ফাইনালি। ট্রিনা অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি হেসে ধ্রুবর বুকে মাথা রেখে এক দৃষ্টিতে দাদু নাতির দিকে চেয়ে রইল। ওদের পরিবার আজ পূর্ণ। ইয়ামিন ফ্যামিলি শেষ অবধি সত্যিকার অর্থে ইয়ামিন ফ্যামিলিতে পরিণত হয়েছে। ট্রিনা গিয়ে সৌরভের পাশে দাঁড়ালেন। দুজন মিলে নাতিকে আদর করছেন। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, যে পূর্ণিমা ধ্রুব অদিতি নিজেদের চোখে রেখেছিল বহু বছর আগে ভার্সিটির মাঠে। ধ্রুব মৃদু হেসে ফিসফিস করে অদিতির কানের কাছে বলল, তো এখন খাদ্যমন্ত্রীর বখাটে ছেলের সঙ্গে প্রেম চলছে ম্যাথ ডিপার্টমেন্টের ভিতু মেয়ে অদিতির। অ্যান্ড দেন? অদিতিও হেসে নিচু স্বরে ভয় ভয় নিয়ে অ্যাক্টিং করে ফিসফিসালো, প্লিজ কিছু করুন, আমার নাম মেলানো হচ্ছে আপনার নামের সঙ্গে। আমাকে বাবা মেরে ফেলবেন, প্লিজ ওদের বলে দিন আমাদের মধ্যে। অদিতিকে থামিয়ে দিয়ে ধ্রুব দুষ্টু হেসে ফিসফিসালো, ওকে, আমি ওদের বলে দেব আমাদের মধ্যে হেব্বি প্রেম চলছে। তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা অদিতি হায়াত ইজ নাও মাই ওয়াইফ, এ লাভলি ওয়াইফ।
ধ্রুব অদিতি একসঙ্গে হেসে ফেললো। তারপর দুজনে আবার তাকালো ওদের ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকা দাদু দিদার দিকে। সৌরভ তখনও ধীরের মুখ ছুঁয়ে ছুঁয়ে কৌতুক করছেন। ট্রিনা হেসে ওর মুখে চুমু খেয়ে বললেন, ইয়ামিন বাড়ির উত্তরসূরি আমাদের ধীর ইয়ামিন।